আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদেহার শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই যে এপিসোড শুরু হচ্ছে সারা জীবনের জন্য আপনার। আপনি যখন এই এপিসোড দেখছেন তখনকার জন্য, বাকি সারা জীবনের জন্য। কেননা গুরু চণ্ডাল এমন একটি দোষ, মন্ডা মিঠাই নয়, এটা সব পচা মন্ডা মিঠাই। আর আজকের এই এপিসোড তাহলে আপনি কেন দেখবেন? আপনার জীবনে বৃহস্পতি এবং রাহু, তাদের প্রভাব নিশ্চয়ই আছে। যদি মনে হয় যে না, প্রভাব নেই, তাহলে সেটা ভুল কথা হবে। ভীষণ পরিমাণে আছে। কোথায় কোথায় প্রভাব আছে, কি কি দেয় তারা আমাদেরকে, কিন্তু কেন দিচ্ছে না বা কিভাবে অন্য কিছু আমরা প্রাপ্ত করছি, সব জানতে হবে। খুব মনোযোগ দিয়ে আপনি দেখুন, বাকি নাও দেখতে পারেন, কেননা আপনি আপনার জীবনের ভালো সবার থেকে ভালো বুঝবেন বলে আমি বিশ্বাস করি। তাই আমি হেডেক নিচ্ছি না। চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন, ওটাতে আমি উৎসাহ পাবো। গোবিন্দদা, বৃহস্পতি একটা মানুষকে তাকে কি কি দেয়, এই প্রশ্নটি না করে কন্যা লগ্নের যারা জাতক জাতিকা, তাদেরকে বৃহস্পতি কি কি দেয় একটু আমি উন্মোচন করি। বল। কন্যা লগ্নের জায়গা থেকে ওনার চতুর্থ জায়গা হচ্ছে বৃহস্পতির, আবার সপ্তমের জায়গা হচ্ছে বৃহস্পতির। কেমন? তো তাহলে কন্যা লগ্নের, কন্যা রাশির জাতক বা জাতিকা, পুরুষ মহিলা নির্বিশেষে, বুড়ো বুড়ি সবাই নির্বিশেষে, ভারতীয় বাংলাদেশি নির্বিশেষে, পৃথিবীর যে কোনো দেশের দেশি নির্বিশেষে, কি কি দিচ্ছে এনাদেরকে চতুর্থ ঘর থেকে এবং সপ্তমের জায়গা থেকে? প্রশ্ন আমাকে করলে তো? মনে হয়। কেন মনে হয় হ্যাঁ, বলো? একটু এগিয়ে এসো। মানে তুমি বলছিলে যে আমি বলছি, যার জন্য আমি বললাম তুমি তাইলে বলো। না, তুমিই বলো। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলো তো, কন্যা লগ্ন বা রাশির জাতকদের বৈবাহিক জীবন সুখকর হয় না কেন? বলি, আমার কথা শোনো, তুমি মাথা নাড়ালে হবে না। আচ্ছা। তুমি কমেন্ট নেবে। কন্যা রাশি জাতকদের 80% বৈবাহিক মানে দাম্পত্য জীবন সুখকর নয়। কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন আমি যদি মিথ্যা বলছি। এর কারণ হচ্ছে বৃহস্পতি। বলি, বৃহস্পতির মতো গ্রহ সপ্তমাধিপতি, সে আবার কি করে হয় মারক, মানে ক্ষতিকারক? জ্যোতিষশাস্ত্রে কয়েকটা বাধক জায়গা আছে, কয়েকটা স্থান মারক বলা হয়, প্রকৃত মারক। বোঝা গেল? দ্বিতীয় সপ্তম হচ্ছে প্রকৃত মারক। আর এই যে আমরা ধরে থাকি ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ বাধক জায়গা, ঘোর বাধক, সাধারণ বাধক। অষ্টমটা যেরকম ঘোর বাধক বলে তাকে প্রকৃত মারক বলা হচ্ছে আবার, কিন্তু অ্যাকচুয়ালি দ্বিতীয় আর সপ্তম প্রকৃত পক্ষেই মারক। এই ক্ষেত্রে বৃহস্পতির সপ্তমাধিপতি, হ্যাঁ। তার নিজের ঘর, নিজে বসে আছেন, রাহু গিয়ে ঢুকে পড়ল। তার কি হবে জানো? এই জীবনটা, যে দাম্পত্য জীবনটা ছারখার হয়ে যাবে, কোনো মতে আটকাতে পারবে না। কারণও তার মধ্যে থাকবে। ওর স্ত্রী, ওর স্ত্রী, ওর মধ্যে দুটি গুণাবলী থাকবে। হঠকারিতা যেরকম একটা গুণাবলী থাকবে, আর অতিরিক্তভাবে বোদ্ধা বলিয়া নিজেকে প্রকাশ করিবেন। সে অতিরিক্ত বোঝে, মানে রাশির যার তার পার্টনার, সে নিজেকে অতিরিক্ত বোঝে, এইটা দেখাবে। এইটা দেখাতে গিয়ে হঠকারী হঠকারী কথাবার্তা, হঠকারী আচরণ এইসব করবে। সেইখান থেকে দ্বন্দ্বটা মূলত শুরু হবে। দ্বিতীয়ত, এখানে রাহুর অবস্থান মানে এই ঘটনায় কোনো তৃতীয় পক্ষের উপস্থিতি, সেটা দৈহিক হতে পারে, মানসিক হতে পারে, বিভিন্নভাবে উপস্থিতি এই জায়গাটাকে আরো বেশি পরিমাণ খারাপ করে দেওয়ার চেষ্টা করবে। তবে একটা জিনিস কি, বিলম্বে বোধোদয় হবে
যেহেতু বৃহস্পতি নিজের ঘর, ততক্ষণে কিন্তু নৌকো পুরো ডুবু অবস্থা। বেশ, ঘটনা হচ্ছে যে চতুর্থের জায়গা থেকে বৃহস্পতি এবং রাহু, তাহলে ওনার জীবনকে কিভাবে ওনাকে চেনাবে, জীবনকে কিভাবে অভিজ্ঞতা দেবে? হ্যাঁ, প্রাথমিক স্তরে পারিবারিক দ্বন্দ্ব প্রচুর হবে, পরিবারের মধ্যে সমস্যা প্রচুর পরিমাণে আসবে। বিলম্বে কিন্তু বৃহস্পতি বোধোদয়টা করাবেন, অবশ্যই করাবেন, তার নিজের ঘর তো না। যেখানে এখানে কিন্তু বৃহস্পতি মারক নয়, এইখানে বৃহস্পতি মারক নয়, ওই জায়গাটাই কিন্তু মারক জায়গার ঘর, সপ্তমে। হ্যাঁ, মানে এখানে কিন্তু প্রকৃত জ্যোতিষটা জানতে হবে ভাই, উপর থেকে জানলে এই বিবেচনা করা যাবে না। কারণ উপর থেকে গোটা তো মারক নয়, আমরা তো ষষ্ঠ অষ্টম দ্বাদশ জেনে এসেছি। না ঠিক আছে, ওনাদের ফল বলো তুমি এখন। এবারে বলি, এখানে দ্বন্দ্ব শুরু হবে, পারিবারিক সমস্যা তৈরি হবে, কিন্তু তৈরি হলেও মায়ের সাথেও সম্পর্ক খারাপ তৈরি হবে। হ্যাঁ, সম্পদ নিয়ে ঝগড়াঝাটি হবে এই জায়গায়। কিন্তু পরেই বৃহস্পতি যদি একটু শক্তিশালী হন, তার দশা অন্তর্দশাকালে কিঞ্চিত এটা নিরসিত হবে, এবং প্রত্যেকে কম বেশি করে উপলব্ধি করতে পারবে, যে জাতক সে উপলব্ধি করবে আমার কতটা ভুল ছিল বা আমি কতটা ঠিক ছিলাম। আচ্ছা বেশ, এটা এনাদের জীবনে এই কন্যা লগ্ন বা কন্যা রাশি মানুষের জীবনে আরেকটা জিনিস আমি মানে প্রচুর কমেন্ট বক্সে এনাদের কমেন্টগুলো পাই আর কি। সেই জায়গা থেকে এনাদের দেখছি যে জীবনে যে সফলতা পাওয়া, সেই সফলতা পাওয়ার ক্ষেত্রে মানে তুমি সেটা কর্মক্ষেত্রেই আমি মূলত ইন্ডিকেট করছি। কর্মক্ষেত্রে সফলতা পাওয়ার ক্ষেত্রে তাদের অনেক বেশি মানে তেল মাখাতে হয়, অনেক বেশি তাদেরকে কি বলবো পরিশ্রম দিতে হয় সফল হওয়ার জন্য। তো বৃহস্পতি এবং রাহু ধরো কারোর জন্মছকে দশমে আছে, তাহলে সেক্ষেত্রে তিনি মানে কোনো সুযোগ সুবিধা কি পেতে পারেন কর্মক্ষেত্রের জায়গায়, যে অতটা তাকে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না? একমাত্র যদি আধুনিক প্রযুক্তির কাজ হয়, ইলেকট্রিক্যাল বিদ্যুৎ সংক্রান্ত কাজ হয়, তাইলে এতটা বিড়ম্বনা আসবে না, কর্মটা তিনি করতে পারবেন, কর্মের সাবলীলতা থাকবে। কিন্তু বসের সাথে সমস্যা হবে, কর্মস্থলে কিছু সমস্যা হবে, কিন্তু তার কর্ম তিনি চালিয়ে যাবেন, তার গুণাবলীর জন্য, মানে কর্ম সংক্রান্ত গুণাবলীর জন্য তিনি কিন্তু কাজ করে যেতে পারবেন, কাজে উন্নতি করতে পারবেন। কিন্তু কর্মস্থলে সমস্যা কিন্তু থাকবে, কলিগদের সাথে মিলজুলের অভাব হবে। মূলত বস, আমি দেখেছি গুরু আর চণ্ডাল, মূলত যিনি বস তার সাথে মনোমালিন্য যোগটা কর্মস্থলে বেশি হয়, যার জন্য এখানে ধরুন আপগ্রেডিংটা আটকে যায়। না ধরুন ওনার দশমে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে আছে, আর উনি চাকরি করতেন একটা সময়, 6 মাস পরে ছাড়াছাড়ি করে চাকরি থেকে উনি বাইরে বেরিয়ে এসে উনি বিজনেস করছেন। তাহলে সেক্ষেত্রে এই মানুষটার জীবনের তো কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেল না? হ্যাঁ অবশ্যই, কর্মস্থলে কর্ম যতদিন করছেন তিনি কিন্তু তার যথেষ্ট দক্ষতার সাথে করছেন। আমি বলছি কি, কর্মে তিনি দক্ষ হবেন না, আমি ওইটা বুঝে গেছি, আমি ওখান থেকে সরে এলাম দাদা। হ্যাঁ, এবার সপ্তমে চলে এলে। হ্যাঁ, আমি বলছি না যে সপ্তমে ওনার গুরুচণ্ডাল দোষ তৈরি হয়েছে, উনি চাকরি ছেড়ে দিয়েছেন, উনি এবার ব্যবসা শুরু করেছেন। তাহলে সেই ব্যবসায়িক যে কর্ম সপ্তম থেকে দেখা হয়, সেখানে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়নি। আচ্ছা, ঠিক এত সময় তোমাকে ক্লিয়ার করতে পারলাম। কিন্তু দশমের ঘরে গুরুচণ্ডাল দোষ তৈরি হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে ওনার ব্যবসা কর্মক্ষেত্র সেটি কি কম্বিনেশন তৈরি হচ্ছে, কি কি ফল ওনারা পাচ্ছেন? ব্যবসা তিনি করতে পারবেন, বৃহস্পতি রিলেটেড ব্যবসা হলে খুব ভালো হয়। আচ্ছা, যেহেতু বৃহস্পতিও দশমে গিয়ে বসেছে তো দশম ঘরে, তার তাইলে কর্মটা ইন্ডিকেট করছে ব্যবসা। এবারে ব্যবসা যেহেতু দশমে গেছে, কর্মটা করতে পারেন, ব্যবসার কর্মটা করতে পারেন। হ্যাঁ, এবারে ব্যবসার কর্ম করতে গেলে এখানেও একটা জিনিস মাথায় রাখতে হবে, যেহেতু রাহুকে নিয়ে বসে গেছে, ব্যাপারটা মাথায় রাখবে সব সময়। এখানে মাথাটাকে ঠান্ডা রাখতে হবে ব্যবসার ক্ষেত্রে। ব্যবসা যদি বৃহস্পতি রিলেটেড ব্যবসা করেন, তাইলে কিন্তু সেই ব্যবসাটা চলবে। বই খাতা পত্র, কিছু খাদ্যদ্রব্য ইত্যাদি, ধরুন দেবদ্বিজের পূজা জাতীয় দ্রব্য, এই জাতীয় ব্যবসা, গুরুগিরি করতে পারেন, ধর্মযাজনা করতে পারেন, উপদেশমূলক টিউশন করতে পারেন, এগুলো করতে পারেন। কিন্তু করার ক্ষেত্রেও দেখা যাবে ওনার কিন্তু রাগ বেড়ে যাবে। ওনার মূলত গুরুচণ্ডাল যোগ তোমার যেখানেই থাকুক বা দোষ যেখানেই থাকুক, প্রথমত ওর রাগ বাড়াবে। এই যে কাস্টমার এসে একটু দামাদামি তো করবে, ওর রাগ বেড়ে যাবে। আপনাকে তো বললাম একবার যে এটা আমি 60 টাকার নিচে দিতে পারবো না, বারবার জিজ্ঞেস করছেন কেন?
হুম রাগ, সেখান থেকে অফেন্ড হবে। হুম বা ছাত্র পড়াচ্ছে তো, একবারের জায়গায় দুবার বোঝাতে গেলে তার উগ্রতা বেড়ে যাবে। আচ্ছা, মানে দেখা গেল ছাত্রকে এমন উনি পেটালেন, ছাত্র হাসপাতালে চলে গেল। না না, সেটা বলছি না, মানে ছাত্র একটা জানতে চাইতে পারে, হুম এবারে দেখা যাবে সেই জায়গায় তিনি রাগ। সাধারণত গুরুচণ্ডাল যোগে না হুম শিক্ষক হওয়া বড় কষ্ট হয়, টিকতে পারবে না। আচ্ছা, মানে তিনি নিজে শিক্ষক হতে পারবেন না। শিক্ষক হতে পারবেন না, যদি হন হুম সেই জায়গাটা তার ক্ষেত্রে সুখকর হবে না। আচ্ছা মানে তার মধ্যেই তো, গুরুর মধ্যে যদি চণ্ডালের প্রবৃত্তি জেগে যায় তো মুশকিল। গুরুর মধ্যে চণ্ডালের প্রবৃত্তি জেগে গেলে সেটা কিন্তু খুব বদনাম সূচক। তুমি কিছু মনে করো না, হ্যাঁ কাউকে ডাইরেক্ট বলাটা উচিত হবে না, হুম আমি কাউকে ডাইরেক্ট বলছি না। হুম কোনো কোনো শিক্ষক দেখবেন, ইনি শ্লীলতা, ছাত্রীর শ্লীলতাহানি করেছেন, হুম খোঁজ করে দেখো, হুম ওই শিক্ষকের গুরুচণ্ডাল যোগ আছে। তিনি গুরুগিরি করছেন, হুম বাট তার মধ্যে যখন চণ্ডালত্ব জেগে যাচ্ছে, তিনি যে গুরু সেটা তিনি ভুলেই গেছেন। আছে তো, সমাজে পাবে পাবে। হুম 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 হ্যাঁ, হুম খুব ভালো লোক, হুম তিনি ধর্মগুরু একজন, সবাই তার পায়ে হাত দিয়ে গদগদ প্রণাম করছে। কিছুদিন পরে তার নামে দেখতে পাবে তিনি এত কোটি টাকা তছরূপ করেছেন, তিনি ওই ওই মহিলাকে নিয়ে যৌনতা নিয়ে মেতে আছেন, কি অমুকের শ্লীলতাহানি করেছেন, তাহলে তিনি তো গুরু। হুম তার মধ্যে নিশ্চিত কিছু গুণাবলী ছিল বলে মানুষজন তাকে শ্রদ্ধার চোখে দেখেছে। ঠিক কিন্তু তার মধ্যে এই চণ্ডাল এটা যখন জেগে উঠলো, তার শুভত্ব নষ্ট করে অশুভত্ব জেগে উঠলো, দেখা গেল তার জীবনটা এতদিন যে তিনি তিলে 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 গড়ে তুলেছিলেন, হুম হঠাৎ করে ধ্বংস করে দিল। আর রাহু মানেই তো হঠাৎ, রাহু মানে লোভ, হুম রাহু মানে লালসা। সেই লোভ লালসা এইগুলোই তো তার যে গঠিত হওয়া জিনিসটাকে ধ্বংস করে দিল, অপমান অপবাদ অপযশ তৈরি করে দিল। বোঝাতে পারলাম জিনিসটা? বুঝতে পেরেছি। গুরুচণ্ডালী ভয়ঙ্কর ক্ষতিকারক যোগ। বাংলায় একটা গান আছে, আমি খুব বহু দিন আগে শুনেছিলাম, মেবি এটা কোনো বাংলা ব্যান্ডের গান ছিল বা জানি না, মেবি ভুল হতে পারে। লাইনটা এরকম ছিল যে, খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর কই, সবই তো ঝুটা পাথর সই। হুম তো গুরুচণ্ডাল এই যে যোগ, তোমার কথা শুনতে শুনতে যাদের জন্মছকে আছে, খুব প্যাথেটিক ব্যাপার। মানে এটি না, ওই যে আরেকটি তোমার সেই ছোটবেলায় ছিল না যে, কাটে না শিং নেই তার নাক নেই, নাকি কাটে না ঝাঁটে না, নাকি এইরকম কিছু একটা কবিতা না কি ছিল আর কি, মানে যে সাপের কি কি না ছিল না, গো, না? ভুলে যাচ্ছি আর কি কবিতাটা। মানে আয় বাবা দেখে যা দুটো সাহাব রেখে যা, যে হ্যাঁ সাহাবের চোখ নাই মুখ নাই কান নাই, হ্যাঁ এইরকম করে কিছু দেখো একটা ছিল আর কি, ফসফাস, মানে যে খায় শুধু দুধ ভাত, এরকম কি হ্যাঁ আছে খায় আর শুধু দুধ ভাত, এইরকম একটা ব্যাপার। আসলে এটা দুধ ভাতের মতো দেখতে। গুরুচণ্ডাল যাদের জন্মছকে আছে, এটাকে দেখতে আসলে কিন্তু সেই আহ, দুধ ভাতের মতো দেখতে, মানে একটা আগুনহীন ছাই তাকে দেখা যাচ্ছে, কিন্তু এই ছাই যখন বাতাসে মিশে যখন শরীরের ভেতর যাচ্ছে, তখন কিন্তু দম বন্ধ করা অবস্থা। এবং যে পরিবারে যে কোনো জাতক জাতিকা তার গুরুচণ্ডাল দোষ আছে, সেই পরিবারের মানুষ তাকে নিয়ে চলতে পারাটা বা তার উপস্থিতি, তার সমস্ত ক্রিয়াকলাপ ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো খুব ক্ষতিকর। আর যারা এনজয় করছেন তারা করতে পারেন, কেন শুরুতেই আমি বলেছি, আমরা তো ক্লায়েন্ট নেওয়ার জন্য আমরা প্রোগ্রাম করছি, কিন্তু আপনার জীবনের থেকে ভালো তো আপনার জীবনকে নিয়ে আমরা ভাবতে পারবো না? আপনি আপনার নিজের জীবনকে নিয়ে সব থেকে বেশি ভালো ভাবতে পারবেন, সব থেকে বেশি প্রমাণ, বেশি সত্য আপনার কাছে আছে। তুমি আরেকটা জিনিস দেখো, গুরুচণ্ডালের এই যে প্রবৃত্তি যদি কারোর দ্বিতীয় হাউসে হয়ে যায়, হুম তিনি আর্থিকভাবে যেভাবে অর্থটাকে ম্যানেজমেন্ট করা দরকার, একটা তো পুরো জীবনভর অর্থের প্রয়োজন থাকে, তিনি নিজে রোজগার করছেন, তার এই জায়গাটায় তোমার হয়ে আছে গুরুচণ্ডাল দোষ দ্বিতীয়ের, অর্থাৎ কন্যা লগ্নের। হুম সেক্ষেত্রে এনার জীবনে অর্থ উপার্জন এবং অর্থ সঞ্চয় এবং অর্থকে ম্যানেজমেন্ট করা, হুম এই জায়গাগুলোতে কি কি দিকে এনাকে খেয়াল রাখতে হবে বা ইনি কি কি ফল পাবেন? একটা কথা, কি ঘটবে বললে কিভাবে রক্ষা করবেন তার ব্যাপার, কারণ কিভাবে রক্ষা করবেন বলতে পারবো না। হুম তিলে তিলে সঞ্চিত অর্থ আপনার অপকর্ম বা আপনার ভুলের জন্য এককালীন ধ্বংস হয়ে যেতে পারে। হুম আচ্ছা, দ্বিতীয়ত, আপনার লোভের দ্বারা সঞ্চিত অর্থ কিছুদিন থাকার পর আবার বেরিয়ে যাবে। আচ্ছা
থাকবে না। অর্থাৎ মোদ্দা জায়গা হচ্ছে দ্বিতীয় ঘরে গুরুচণ্ডাল হলে আপনার সঞ্চয় স্থির হবে না, স্থির সঞ্চয় আসবে না। অস্থির তো থাকে সকলের, কিন্তু এখানে যে অস্থিরতা সেটা কিন্তু বড় কষ্টদায়ক, বেদনাদায়ক। জাতক এবং জাতিকা এই জায়গা থেকে যারা সত্যিই সমাধান চাইছেন, ইচ্ছা শক্তির বাইরে বেরিয়ে প্রতিকার প্রতিবিধান নিয়ে যারা সত্যি সমাধান চাইছেন, তাদেরকে আমরা সত্যি কথা বলতে এক্ষেত্রে কতটুকু দিতে পারি, মানে ধরো যেখানেই তার গুরুচণ্ডাল দোষ তৈরি হোক না কেন, এক্ষেত্রে কবচ বা এক্ষেত্রে যে প্রতিকার আমরা দিই আধ্যাত্মিক, মোটামুটি তার কার্যক্রম তার জীবনে অনুভব পেতে কতদিন সময় যেতে পারে? কমপক্ষে 45 দিন, 45 ডেজ। 45 ডেজ। তারপর মাইক্রোফোনের কাছে না দাদা, আগে মাইকটার কাছে। হ্যাঁ, কিঞ্চিত পরিবর্তন দেখা দেবে। 100% সরাতে পারবো না, মিথ্যা বলা পছন্দ করি না, বলিও না। 70 থেকে 80% আমরা কমিয়ে দিতে পারবো। তার মধ্যে একটা আত্মচেতনা তৈরি হবে। আমরা তো কি হচ্ছে, বাইরে থেকে তো তাকে করা হয় না। কবজ মানে কি? না, বুঝতে পেরেছে, ওটা নিয়ে আর যাওয়ার দরকার নেই, ওনারা বাকি নিজেদের ভালো বুঝে যাবেন। বুদ্ধি এবং বোধ এই দুটোর মধ্যে যদি ফারাক আপনি বুঝতে পারেন আপনার গুরুচণ্ডাল দোষ থাকা সত্ত্বেও, তাহলে আপনার খুব একটা যোগাযোগের প্রয়োজন নেই। না, সত্যিই নেই প্রয়োজনের। এক কথায় বলবো, যাদের গুরুচণ্ডাল যোগ আছে না, এই যে রাহু যদি সত্যিকারের ক্ষতিকারক জায়গায় থাকে, অধিক ক্ষতিকারক জায়গায়, ক্ষতিকারক জায়গা সব জায়গা, কিন্তু অধিক ক্ষতিকারক জায়গায় যদি থাকে, ওদের যোগাযোগ করতেই দেয় না। না, সেটা ওনারা বুঝবেন। বোধ এবং বুদ্ধি এই দুটোর জায়গা থেকে আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা অডিও সিরিজ আছে, শোনার জন্য হাত জোড়ো করে আপনার কাছে অনুরোধ থাকছে, আপনাদের কাছে। তপভূমি নর্মদার অডিও সিরিজ যেটা, আপনি প্লিজ বাকিদের সাথে শেয়ারও করবেন, মা নর্মদার কথা বাকিদের বলবেন। চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব যদি মনে হয় করা যায়, নয় প্লিজ করুন, উৎসাহ পাবো আমি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদেহার। নর্মদেহার।